নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, আজকের এই মুহূর্তের সব থেকে বড় যেটা খবর সেটা হচ্ছে যে 26,000 চাকরি বাতিল হয়ে গেল। 2016 সালের শিক্ষক নিয়োগের প্যানেল পুরোপুরিভাবে খারিজ করে দিল সুপ্রিম কোর্ট, এবং যেটা জানিয়ে দেওয়া হলো যে আগামী 3 মাসের মধ্যে নতুন করে নিয়োগ করতে হবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারছেন যে এদিনের সব থেকে বড় ধাক্কাটা কিন্তু রাজ্যের শাসক দল, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খেতে হলো। এবং 2016 সালের এসএসসিতে নিয়োগের যে পুরো প্যানেল, সেই পুরো প্যানেলটাই সুপ্রিম কোর্ট এদিন বাতিল করে দিল। এবং বাতিল করে দিয়ে যেটা জানালো যে পুরো প্রক্রিয়াটাতেই কারচুপি করা হয়েছে। বন্ধুরা খেয়াল রাখবেন, সুপ্রিম কোর্ট এদিন তার রায়ে বলছে যে পুরো প্রক্রিয়াটাতেই কারচুপি করা হয়েছে, ওই নিয়োগ প্রক্রিয়ায় কোনো বিশ্বাসযোগ্যতা নেই। খেয়াল করবেন, কোনো বিশ্বাসযোগ্যতা নেই। অর্থাৎ কাকে কথা বলা হচ্ছে? যে রাজ্য সরকার 2016 সালে এসএসসিতে নিয়োগ করেছিল, নিয়োগের জন্য প্যানেল করেছিল, সেই রাজ্য সরকার সম্পর্কে, সেই রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সুপ্রিম কোর্ট বলছে যে পুরো প্রক্রিয়াটাতেই কারচুপি করা হয়েছিল, এবং এই যে নিয়োগ, সেই নিয়োগে কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এবং এই কথা জানিয়েই কিন্তু রাজ্যের 26,000 চাকরি বাতিল করে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। এবং সেই সঙ্গে এটাও জানিয়ে দিল যে 3 মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া কিন্তু রাজ্য সরকারকে শুরু করতে হবে। সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে যে যারা অন্য সরকারি চাকরি ছেড়ে 2016 সালের এসএসসির মাধ্যমে স্কুলের চাকরিতে যোগদান করেছিলেন, তারা চাইলে পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন। কেননা এই যে 26,000 নিয়োগ, এর মধ্যে তো বহু প্রার্থী ছিলেন যারা যেহেতু সরকারি স্কুলে চাকরি পেয়েছেন, তারা অন্য প্রাইভেট সেক্টরে চাকরি করছিলেন হয়তো, কিংবা অন্য কাজে, অন্য চাকরিতে ব্যস্ত ছিলেন, যে কাজটা হয়তো তারা পছন্দ করছিলেন না, তারা শিক্ষক হতে চেয়েছিলেন। আর সেই শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়েই যখন তারা 2016 সালে এসএসসি নিয়োগের পরীক্ষা দিয়েছিলেন, তখন পাশ করে এই চাকরিতে তারা সুযোগ পেয়েছিলেন। কিন্তু যেহেতু এদিন সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাই বাতিল করে দিল, ফলে ওই সব ছেলে মেয়েদের যারা অন্য চাকরি ছেড়ে এসেছিলেন তাদের কি হবে, এই প্রশ্নটা তো ছিল। ফলে এই প্রশ্নটাও এদিন সুপ্রিম কোর্ট কিন্তু উত্তর দিয়েছে যে তারা কিন্তু চাইলে তাদের যে পুরনো চাকরি, সেই পুরনো চাকরি কিংবা কাজের জায়গায় কিন্তু তারা ফিরে যেতে পারেন। আর এদিন সুপ্রিম কোর্টের ঘোষিত রায়ে এটাও বলা হয়েছে যে যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি, যেটা সব থেকে বড় প্রশ্ন ছিল রাজ্য সরকারের সামনে। যে রাজ্য সরকার যদি না চায় যে 2016 সালের পুরো প্যানেলটাই বাতিল হোক, তাহলে রাজ্য সরকারের তরফ থেকে বলে দেওয়া হোক যে কারা যোগ্য কারা অযোগ্য, তাহলেই তো খেলা শেষ, তাহলেই তো আর কোনো সমস্যা নেই। যারা যোগ্য তারা চাকরি করবে, আর যারা অযোগ্য তাদেরকে ধাক্কা মেরে বের করে দেওয়া হবে, লাথি মেরে বের করে দেওয়া হবে। কিন্তু রাজ্য সরকার এই যে যোগ্য অযোগ্য, এটাই বাছাই করতে পারেনি। হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট, সব আদালতই কিন্তু রাজ্য সরকারকে বলেছে যে আপনারা যদি এই 2016 সালের পুরো প্যানেল বাতিল করতে না চান, আপনারা যেহেতু প্যানেল বাতিলে রাজি নন, আপনারা আপত্তি করছেন, তাহলে এই যে যোগ্য অযোগ্য সেটা অন্তত বাছাই করে দিন। কিন্তু রাজ্য সরকার কিংবা এসএসসির ভাড়ামো দেখুন, যে তারা এতদিন, এই মামলাটা আজ থেকে নয়, কতদিন হয়ে গেল, সেই মামলায় আজ পর্যন্ত সুপ্রিম কোর্টে শুনানি চলছে, সেই শুনানি শেষ হয়ে গেছে, তারপরেও সুপ্রিম কোর্ট সময় দিয়েছে। কিন্তু তারপরেও রাজ্য সরকার কিংবা এসএসসি কিংবা শিক্ষা বোর্ড কারো তরফ থেকেই এই যোগ্য অযোগ্যের যে নির্ধারণ, যোগ্য অযোগ্য যে বাছাই করা, চাল থেকে কাঁকড় বাছাই করা, সেটাই করতে পারেনি। কেন করতে পারেনি তার উত্তর হয়তো সুপ্রিম কোর্ট পেয়েছে, সুপ্রিম কোর্ট বুঝেছে বলেই কিন্তু আজকে সুপ্রিম কোর্ট নির্দ্বিধায় যেটা রায় দিয়েছে যে পুরো প্যানেলটাই বাতিল, পুরো প্যানেলটাকেই কিন্তু খারিজ করা হচ্ছে। কেন না, যোগ্য অযোগ্য বাছাই করা সম্ভব হয়নি। তবে সুপ্রিম কোর্ট এদিন যেটা জানিয়েছে যে 2016 সালের এসএসসি পেয়ে যারা চাকরি করছিলেন, তারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্যতা পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। এই কথাটা কিন্তু এদিন সুপ্রিম কোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে। কেননা
একটা বয়সও তো বেড়ে গেছে, এতদিন ধরে একটা মামলা চলছে, অনেকেরই চাকরির বয়স পেরিয়ে গেছে, নতুন করে পরীক্ষা হলে আবার কি করে তারা পরীক্ষায় বসবে, কেননা বয়স তো বেশি হয়ে গেছে। ফলে সুপ্রিম কোর্ট কিন্তু সেই দিক দিয়েও একটা মানবিক দৃষ্টিভঙ্গি দিয়েছে যে যারা 2016 সালের এসএসসিতে চাকরি পেয়েছিলেন তারা এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু যোগ্যতার পরীক্ষার জন্য আবার আবেদন করতে পারবেন। এবং সেই সঙ্গে সুপ্রিম কোর্ট এও জানিয়েছে যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত সকলে বেতন পাবেন। দেখুন, এইখানে কিন্তু সুপ্রিম কোর্টের তরফে একটা মানবিক দৃষ্টিভঙ্গি রাখা হয়েছে যে যতদিন না নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু মানে চাল কাকর যোগ্য অযোগ্য সবাইকেই বেতন দেওয়ার কথা বলা হয়েছে। অর্থাৎ বলতে গেলে সুপ্রিম কোর্টের তরফে যতটুকু মানবিক হওয়া দরকার ততটুকু কিন্তু মানবিক হওয়ার চেষ্টা করা হয়েছে। এবং সুপ্রিম কোর্ট কিন্তু বলতে গেলে বাধ্য হয়েই এই যে 2016 সালের প্যানেল, সেই প্যানেলকে কিন্তু বাতিল করেছে। এখন আপনারা বন্ধুরা জানেন যে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়ায় 25,753 জনের চাকরি গিয়েছিল। এবং এই যে হাইকোর্টের রায়, এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধেই কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে মানে আমাদের তৃণমূল সরকারকে চ্যালেঞ্জ জানাতে দেখা গিয়েছিল। আর গত 10 ফেব্রুয়ারি শীর্ষ আদালত শেষ হয়েছিল এই মামলার শুনানি। আর তারপরেই আজ কিন্তু এই যে এসএসসি মামলা, সেই এসএসসির মামলার কিন্তু রায় দিয়ে দেওয়া হলো। এখন যেটা কোশ্চেন, এখন যেটা প্রশ্ন, সেই প্রশ্নটা যেটা হচ্ছে যে এই যে সুপ্রিম কোর্ট এই রাজ্য সরকারের নিয়োগ নিয়ে 2016 যে এসএসসিতে নিয়োগের প্যানেল বাতিল, সেই প্যানেল বাতিল নিয়ে যে দুটো কথা বলেছে, এই দুটো কথার উত্তর কে দেবে? প্রথম যেটা কথা যে কারচুপি করা হয়েছে, আর দ্বিতীয় যেটা কথা যে বিশ্বাসযোগ্যতা নেই। এতে কার মুখ পড়লো, কার মুখে জুতো পড়লো? বলছে যে কারচুপি করা হয়েছে। কারচুপি করা হয়েছে, এই মামলাটা তো ছিল পুরোপুরি যে 2016 সালের যে নিয়োগ প্যানেল সেটা পুরোপুরিভাবে বাতিল হবে কি না, এই মামলাটারই কিন্তু আজকে রায় হয়েছে। এসএসসির কিন্তু আরও মামলা রয়েছে, আরও মামলা কিন্তু চলছে যে এই যে কারচুপি করা হয়েছে, কারা কারচুপি করেছে, যারা কারচুপি করেছে তাদের কি কোনো ব্যবস্থা হবে না? তাদের কি কোনো শাস্তি হবে না? আদালত কি তাদের কোনো শাস্তির ব্যবস্থা করবে না? সেই মামলাগুলো কিন্তু চলছে। কিন্তু সুপ্রিম কোর্ট এদিন একটা বড় জিনিস বলে দিয়েছে, বড় রায় কিন্তু দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কারচুপি করা হয়েছে, মানে লুকোচুরি খেলা হয়েছে। আর যেটা সুপ্রিম কোর্ট বলছে না তার রায়, সেটা হচ্ছে টাকার বিনিময়ে যে খেলা হয়েছে, টাকার বিনিময়ে যে চাকরি এখানে বিক্রি হয়েছে, সেটা কিন্তু কার্যত এদিন সুপ্রিম কোর্টের যে রায়, সেই রায় পরিষ্কার হয়ে যাচ্ছে। এরপরে রাজ্য সরকার কোথায় মুখ লুকাবে? রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে কোথায় মুখ লুকোবেন, কি করে? মানে এবার কি তিনি বলবেন যে সুপ্রিম কোর্টের এই যে রায়, সেই রায়ও তিনি মানেন না? সুপ্রিম কোর্টের রায়কে তিনি চ্যালেঞ্জ করে কি আবারও তিনি সুপ্রিম কোর্টে আরও একবার আর্জি জানাবেন? জানাতেই পারে। মানে এই রাজ্য সরকার অনেক কিছু করতে পারে, মানে যা নয় তাই করতে পারে, যেটা করার দরকার নেই সেটাও করতে পারে। হাজার হোক, রাজ্যের তৃণমূলের পকেট থেকে তো আর পয়সাটা যাচ্ছে না রে বাবা। এই যে এত মামলা মোকদ্দমা হচ্ছে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হচ্ছে, সুপ্রিম কোর্ট আবার সেই হাইকোর্টের রায়কেই একেবারে বহাল রাখছে। তো এই যে প্রক্রিয়াটা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যাওয়া এবং সুপ্রিম কোর্টে বড় বড় বাঘা বাঘা আইনজীবী নিয়োগ করা, যারা কিনা এক এক দিনের শুনানির জন্য প্রায় 25 লাখ 30 লাখ মিনিমাম, আমি বলছি কোটি কোটি টাকা নেন, সেই কোটি কোটি টাকাটা আসলে তো যায় আপনার আমার ট্যাক্সের টাকায়। রাজ্যবাসীর যে ট্যাক্সের টাকা, পকেটের টাকা, সেই টাকা নিয়েই তো লড়াইটা হয়। আর লড়াইটা হয় কাদের জন্য? কাদের বাঁচানোর জন্য? যারা কারচুপি করে নিয়োগ হয়েছে, চুরি করে চাকরি পেয়েছে, তাদের চাকরি বাঁচানোর জন্য রাজ্য সরকার রাজ্যবাসীর পকেটের টাকা দিয়ে সুপ্রিম কোর্টে লড়াই করছে। কিসের জন্য, কিসের ভিত্তিতে, কোন কাজের জন্য? না, যারা কারচুপি করে নিয়োগ পেয়েছে তাদের বাঁচানোর জন্য। আর সেই কারচুপিটাই কিন্তু এদিন সুপ্রিম কোর্ট ধরে দিয়েছে, বলে দিয়েছে যে নিয়োগ প্রক্রিয়ায় কারচুপি হয়েছে। এবং তার থেকেও বড় যেটা কথা, যে এই নিয়োগ প্রক্রিয়ার কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এই যে বিশ্বাসযোগ্যতা, বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস করছে না। সুপ্রিম কোর্টও রাজ্য সরকারের নিয়োগ প্রক্রিয়াকে বিশ্বাস করছে না। মানে রাজ্য সরকার কি বিশ্বাস করছে না? রাজ্য সরকারই তো চ্যালেঞ্জ করে, হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল। সেই সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে বলছে যে এই নিয়োগের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। মানে রাজ্য সরকারের, রাজ্যের তৃণমূল সরকারের উপরে বিশ্বাসই করছে না, নিয়োগের পর কাজের উপরে সুপ্রিম কোর্ট বিশ্বাসই করছে না। এরপরেও আমরা রাজ্যবাসীরা কি বলবো?
রাজ্যবাসীর কি বলার আছে, কিন্তু রাজ্যবাসী আমরা এখনো বিশ্বাস করেছি বলেই না আজকে এইসব দিন দেখতে হচ্ছে, এইসব রায় আমাদের শুনতে হচ্ছে। এবং এই রায় আর কারো কিছু হলো কিনা জানি না, মনে হয় রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর আমাদের মুখ পুরবে না। কেননা তিনি তো বলেন যে মিডিয়া, মানে বেশ কিছু মিডিয়া, বিশেষ করে আমরা যারা অনলাইন মিডিয়া, তারা নাকি শুধুমাত্র রাজ্যের খারাপগুলো দেখায়, ভালো কিছুই আমরা তার আলোচনা করি না, সেগুলো প্রকাশ্যে নিয়ে আসি না। কিন্তু এই যে জিনিসটা আজকে সুপ্রিম কোর্ট বলল যে রাজ্যের বিশ্বাসযোগ্যতা নেই এই প্যানেল নিয়োগের যে কাজকর্ম, এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কি জবাব দেবেন? হয়তো বন্ধুরা আপনারা বলবেন যে রাজ্য সরকারের আর কি যায় আসে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কি যায় আসে, কেননা এত ধ্যাতানি খেয়েছে আদালতে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে এত ধ্যাতানি খেয়েছে, এত গাল খেয়েছে, এত চর খেয়েছে, তারপরেও কিন্তু রাজ্য সরকারের কি কোনো মনোভাবে পরিবর্তন হয়েছে? কোথাও কি রাজ্য সরকারের মনে হয়েছে যে হ্যাঁ একটা জিনিস ভুল হয়েছিল, সেটা ভুলটাকে স্বীকার করে নিয়ে সেটাকে শুধরে এগিয়ে যেতে হবে, সেই রকম কি কোনো মানসিকতা রাজ্য সরকারের মধ্যে এসছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে এসছে? না, রাজ্য সরকার যেটা বিশ্বাস করে, রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী যেটাকে ঠিক বলবেন, যেটা ঠিক মনে করেন, সেটাকে ধরেই কিন্তু গুয়ারতমি করে একেবারে একগুঁয়েভাবে সেই কাজটাই করে যাওয়া হয়। হাইকোর্ট আপত্তি জানাক আর সুপ্রিম কোর্ট আপত্তি জানাক, তিনিই হচ্ছেন সর্বশেষ, বা তিনি যেটা বলবেন সেটাই। যেমনটা পার্টিতে হচ্ছে, তৃণমূল পার্টিতে তিনি যেমন একমাত্র হচ্ছে পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, ঠিক একইভাবে কিন্তু রাজ্য সরকারের যেসব কাজকর্ম, রাজ্যের যেসব গুরুত্বপূর্ণ নিয়োগ, সেই নিয়োগ প্রক্রিয়াতেও একই জিনিস দেখা যাচ্ছে যে যা তিনি বলছেন সেটাই সারসত্য, আর সেটা ভুল না ঠিক সেই সব কিছু দেখার প্রয়োজন নেই। আর যদি কেউ ভুল ধরেও ফেলেন, আদালত যদি কোনো কারচুপি ধরেও ফেলে, তারপরেও কিন্তু ভুল না শুধরে আদালতকে গালিগালাজ দিয়ে, মানে বিচারপতিদের নিয়ে প্রশ্ন তুলে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়। কার টাকায়? রাজ্যবাসীর টাকায়, রাজ্যের যে কোষাগার, সেই কোষাগারের টাকায়, যে কোষাগারটা চলছে রীতিমতো ধারের টাকায়। ধার করে করে যে টাকা রাজ্যের উন্নয়নের জন্য জোগাড় করা হচ্ছে, সেই টাকা যাচ্ছে কোথায়? সেই টাকার কিছু অংশ চলে যাচ্ছে সেই সব আইনজীবীদের পকেটে, যারা কিনা সুপ্রিম কোর্টে এই রাজ্য সরকারের কারচুপি আর বিশ্বাসযোগ্যতা নিয়ে লড়াই দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত হলোটা কি? শেষ পর্যন্ত ওই সব থেকে বড় শূন্য, যেমনটা কিনা গতকাল তিনি বলেছেন সিপিএমকে নিয়ে, যে সিপিএম যাই করুক না কেন 26-এর বিধানসভা ভোটেও নাকি বিগ শূন্য পাবে। কিন্তু আপনি কি পাচ্ছেন? আপনি সুপ্রিম কোর্টে কি পেলেন? রাজ্যবাসীর এই যে এত টাকা খরচা করে মামলাটা লড়লেন, তো তাতে কি হলো? কেনই বা লড়লেন? কেনই বা এই কারচুপি করা, সাদা খাতা জমা দিয়ে চুরি করা চাকরি বাঁচাতে গিয়ে আপনি এত টাকা, এত সময়, এত যে লড়াই, সেই লড়াইগুলো লড়তে কেন নষ্ট করলেন? সেই প্রশ্নটা কি রাজ্যবাসী তুলবে না? রাজ্যের মানুষ কি তুলবেন না? বন্ধুরা, আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।